খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আমাকে মেলাইন করার জন্য যা সব হলো, শেষ চিঠিতে বিস্ফোরক শিক্ষক আশিস দিয়ে গেলেন প্রাণভরা আশীর্বাদও। আমি গর্বিত, দিমাগি নকশাল, মোদির বার্তার পর পোস্ট কংগ্রেস নেতার শিক্ষা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। খাট বিছানা নিয়ে পালাও, ল্যান্সডাউনের জবরদখলকারীদের দুদিনের চরম হুঁশিয়ারি পুরমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনায় বিশাল আপডেট, সেপ্টেম্বরের এই তারিখ থেকে ঢুকবে টাকা, চালু হচ্ছে নতুন পোর্টাল। গাড়ি থামিয়ে গুলি, পরপর কোপ, নদিয়ায় কংগ্রেস নেতা ও পুত্রকে খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ 3। ফ্রিজ, বাইক বা টিভি থাকলেই রেশন কার্ড বাতিল, নবান্নের বড় আপডেট, জানুন আসল নিয়ম। কাল থেকেই অন্নপূর্ণা 3000 টাকা মহিলাদের ব্যাংকে ঢুকবে, এই 2 প্রকল্পের টাকা। এলাকার মানুষ ডাকতেন স্যার বলে। মমতার মন্ত্রিসভার মন্ত্রী থেকে ডেপুটি স্পিকার সেই আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। বাড়ি থাকলেও মিলবে মাসে 3000 টাকা, অন্নপূর্ণা যোজনায় বড় ছাড় দিল রাজ্য সরকার। রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে, আত্মঘাতী প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক শেষ চিঠি। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, লাইভ স্ট্রিমিংয়ে বিস্ফোরক মন্তব্য করে পুলিশের জালে রাজমিস্ত্রি। তৃণমূল জমানায় কোটি কোটি টাকার মাদক কারবারে কিভাবে সহজ জামিন, রহস্য ভেদে সিট গড়ার নির্দেশ হাইকোর্টের। এলপিজির ইকেওয়াইসি যাচাইয়ের সময় বাড়ল, 16 আগস্টের বদলে নতুন ডেডলাইন দিল কেন্দ্র। গর্বের মুহূর্ত, বিদেশে উড়ল ভারতের তেরেঙ্গা, স্বাধীনতা দিবসের আলোয় বুর্জ খলিফা টাইমস স্কোয়ার। চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প, আর মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমার সুবিধা কতজন পাবেন জানেন? পহেলগাম হামলার কড়া জবাব, অপারেশন সিঁদুর নিয়ে ডোভালের হুঁশিয়ারিতে তোলপাড় দেশ। ঘুষ দেওয়ার সাহস কার কাছে, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মহারাষ্ট্রের এফডিএ কমিশনার তুকারাম মুন্ডে। ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোয় নেতানিয়াহুকে ধন্যবাদ জ্ঞাপন মোদির। হেমন্ত সরকারের থেকে সমর্থন তুলুন, রাহুলকে চ্যালেঞ্জ রাঁচির পড়ুয়াদের, পুরানো হবে কুশপুতুলো। ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর। 16 টাকায় পোশাক কেনার হিড়িকে পদপৃষ্ট হওয়ার জোগাড়, ক্রেতাদের বাড়ি পাঠালো পুলিশ, পালালেন দোকানদার। সংকটে 82 লাখ লিটার ডিজেল দিল ভারত, তারেকের মুখে তবু শুধুই চীন, মালয়েশিয়া দিল্লির সহযোগিতা মুখে আনছেন না। শিশুদের ভাড়ে ভাঙল স্কুল বারান্দা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পিষ্ট হয়ে মৃত শিশু, ধ্বংসস্তূপে চাপা পড়ল 2 পড়ুয়া। এবার বিনামূল্যে হাঁটু হিপ প্রতিস্থাপনও, আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমার উদ্বোধন শুভেন্দুর। গরু পাচারের আড়ালে জাল নোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, আইএসআই চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কি অভিযোগ? তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলে অপহরণ, বিরাট অভিযোগে গ্রেপ্তার বিজেপির মণ্ডল সহ সভাপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। পেশায় অধ্যাপনা করেছেন, চুটিয়ে রাজনীতিও করেছেন, টানা বিধায়ক হয়েছেন 5 বার, রাজ্যের মন্ত্রী, বিধানসভার ডেপুটি স্পিকারও হয়েছেন। শনিবার স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন। রবিবার তার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে, চাঞ্চল্য রাজ্যের রাজনৈতিক মহলেও। সূত্রের খবর, বাড়ির সংলগ্ন যে দলীয় কার্যালয় থেকে আশিস ব্যানার্জির দেহ উদ্ধার হয়েছে, সেখান থেকেই মিলছে একটি চিঠি। কি লিখে গিয়েছেন সেই চিঠিতে? সূত্রের খবর, সেখানে যেমন একদিকে নিজের দুর্নীতির সঙ্গে জড়াননি বলে দাবি করেছেন, সঙ্গেই নিজের শিক্ষকতা জীবনের কথাও বলেছেন পরিবারের সদস্যদের কথা। শেষে লিখেছেন কেউ দায়ী নয় তার মৃত্যুর জন্য। সূত্রের খবর, ওই চিঠিতে প্রাক্তন মন্ত্রী লিখেছেন, ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হননি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। রাজনৈতিক বাগবিতণ্ডায় হয়েছেন, কখনো শত্রুতার রূপ নেয়নি। সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। সারা জীবনে 1 পয়সা কোনো কাজের বিনিময়ে নিইনি। এখানে শেষ নয়, টেরিয়ারে কমিটি লিখেছেন সারা জীবন শিক্ষকতা করেছি,
কোনো দিন ক্লাস ফাঁকি দিইনি, স্পেশাল ক্লাস নিয়েছি, ছাত্রদের অনেককে বিনা পয়সায় পড়িয়েছি, পরিবারের সদস্যদের সারা জীবন মিলেমিশে থাকার বার্তাও দিয়ে গিয়েছেন চিঠিতে। রবিবার বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জির। রবিবার সকালে বীরভূমের রামপুরহাট 5 নম্বর ওয়ার্ডের হাটতলা পাড়ায় তার বাড়িতে থাকা দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তিনি রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি স্কুল শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী, আয়ুষমন্ত্রী ছিলেন, ডেপুটি স্পিকারও হন। তবে 2026 সালের ভোটে ছন্দপতন ঘটে। বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। রবিবার সকালে তার বাড়ির মধ্যে পার্টি অফিসে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে পার্টি অফিসের ভেতরেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বন্দুকধারী নয়, দেশে অশান্তি ছড়াচ্ছে মানসিক নকশালরা। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই নিয়ে তরজায় জড়ালেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এক্স স্যান্ডেলে বাক্যবাণ ছুড়েছেন দুই রাজনীতিকে। শনিবার বিধানসভা স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অলিতে গলিতে মাওবাদীরা ঘাপটি মেরে বসে রয়েছে। জঙ্গলের বন্দুকধারী নকশালদের শেষ করা গেছে, কিন্তু দিমাগি নকশালরা সুযোগের অপেক্ষা করছে, হিংসা ছড়ানোর রাস্তা খুঁজছে, সমাজকে ভুল পথে চালানোর চেষ্টা করছে। এদের চিনতে হবে, একঘরে করতে হবে, বিকশিত রাষ্ট্র বানাতে যুবদের জুড়তে হবে, সুরক্ষিত ভারত তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, ৩,৫০০-এর বেশি পুলিশকর্মী শহীদ হয়েছেন মাওবাদী হামলায়। যুদ্ধের চেয়ে বেশি মাওবাদী হামলার দেশের মাটিতে রক্তাক্ত করেছে। কিন্তু এই দিমাগি নকশাল বলতে ঠিক কাদের বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী, সেই বিষয়টি স্পষ্ট হওয়ার আগেই শুরু হয়েছে বাকযুদ্ধ। এক্স স্যান্ডেলে চিদম্বরম স্পষ্ট লিখে দেন, দিমাগি নকশাল হতে পেরে আমি গর্বিত। এই বার্তার পরেই নেট দুনিয়ায় আলোচনা শুরু হয়, তাহলে কি বিরোধীদের নকশাল বলে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী? রাজনৈতিকভাবে বিজেপি বিরোধিতা করার অর্থ কি নকশাল হওয়া? কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু সাহেব জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোটেও বিরোধীদের দিমাগি নকশাল বলেননি। কাদের এই দিমাগি নকশাল বলে অভিহিত করা যায় সেটার তালিকাও নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন রিজিজু। তার কথায়, ভারতীয় সংবিধানকে উপেক্ষা করে যারা মাওবাদীদের সমর্থন করে, বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়ে যারা ৩৭০ ধারাকে সমর্থন করে, চিকেন স্নেক বন্ধ করে যারা উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দিতে চায়, এদেরই দিমাগি নকশাল বলা হয়, মত রিজিজুর। ফলে প্রশ্ন উঠছে, এই শর্তাবলীর আওতায় কি বিরোধী রাজনীতিবিদরাও পড়েছেন? বর্তমান ডেস্করা তারাও ফুটপাতের জবরদখল মুক্ত করতে এবার চরম কড়া মেজাজে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে ল্যান্সডাউন বাজার পরিদর্শনে গিয়ে পথ আটকে ব্যবসা চালানো দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। ফুটপাত ছাড়িয়ে রাস্তার বড় অংশ দখল করে থাকা ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া ভাষায় মন্ত্রী বলেন, রাস্তা কিন্তু সংসার পাতার জায়গা নয়, শুধু দোকান কেন, খাট বিছানা নিয়ে চলে আসুন। এই অরাজকতা ঠেকাতে তিনি এলাকার সমস্ত অবৈধ দোকান সরাতে স্পষ্ট 2 দিনের ডেডলাইন বেঁধে দেন। ল্যান্সডাউন মার্কেটের সুপারভাইজার ও পুর প্রশাসক স্মিতা পাণ্ডেকে সঙ্গে নিয়ে গোটা বাজার ঘুরে দেখেন পুরমন্ত্রী। পথচারীদের চলাচলে বাধা তৈরি করা ফল ও সবজির দোকানে বিপুল পসরা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, কোন নেতার মদতে বা কাকে টাকা খাইয়ে সরকারি জায়গা দখল করা হয়েছে? সাধারণ মানুষের যাতায়াতের পথ সুগম করতে নির্দেশ অমান্যকারী দোকানগুলির বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুর প্রশাসনকে কড়া বার্তা দেন তিনি। পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনার সুবিধা আরও বেশি সংখ্যক মহিলার কাছে পৌঁছে দিতে প্রকল্পের একাধিক নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পূর্বে যে সকল শর্তের কারণে অনেক মহিলা এই ভাতা থেকে বঞ্চিত হচ্ছিলেন, নতুন নিয়মে তারাও এখন আবেদন করতে পারবেন। প্রধান পরিবর্তন ও নতুন নিয়মাবলী: সম্পত্তির শর্ত শিথিল। গ্রামীণ এলাকায় 3টির বেশি ঘর কিংবা 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন। পূর্বে এই পরিমাণ সম্পত্তি থাকলে আবেদন বাতিল করা হতো। ভুল সংশোধন ও পরিধি বিস্তার: সরকারের হিসেব অনুযায়ী জুলাই মাসের তালিকায় প্রায় 20% ভুল ছিল, যার ফলে অনেক যোগ্য মহিলা বাদ পড়েছিলেন। নিয়ম শিথিল হওয়ার বাদ পড়া মহিলারাও যুক্ত হতে পারবেন। টাকা প্রদান ও সময়সীমা: জুন মাসে 28 লক্ষ এবং জুলাইয়ে প্রায় 1.19 কোটি মহিলাকে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। আগস্ট মাসের টাকা 17 আগস্ট থেকে অ্যাকাউন্টে পাঠানো হবে। নিয়মিত ভাতা ও অভিযোগ পোর্টাল:
সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। পাশাপাশি ভাতা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি পোর্টালও চালু করা হচ্ছে। নিয়ম শিথিল হওয়ার ফলে চলতি অর্থবর্ষে সরকারের অতিরিক্ত প্রায় 14,000 কোটি টাকা খরচ হতে পারে, যা মিলিয়ে এই প্রকল্পের মোট বাজেট দাঁড়িয়েছে প্রায় 48,000 থেকে 50,000 কোটি টাকা। আনিসুরদের হত্যাকাণ্ডে ধরা পড়েছিলেন নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফাতেমা বিবি। তার স্বামী এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা জুব্বার শেখ এখন জেলবন্দি। অভিযোগ, জেলে বসেই কলকাঠি নেড়েছেন তিনি। নদিয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার পুত্র আবু সুফিয়ানকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ 3 জনকে। অভিযোগ, শনিবার রাতে গাড়ি থামিয়ে গুলি করা হয় বাবা ও ছেলেকে। তারপর গাড়ি থেকে নামিয়ে তাদের কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। রবিবার সকালে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। আনিসুরদের হত্যাকাণ্ডে ধরা পড়েছেন নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফাতেমা বিবি। তার স্বামী এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা জুব্বার শেখ এখন জেলবন্দি। অভিযোগ, জেল থেকেই এই হত্যাকাণ্ডে কলকাঠি নেড়েছেন তিনি। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে ফাতেমার 2 সহযোগী সাহেব আলী মণ্ডল এবং মিঠুন শেখকে। রবিবার সকালে তাদের মেডিকেল পরীক্ষার পর আদালতে হাজির করানো হয়। 3 জনকে হেফাজতে চেয়েছে পুলিশ। নকশালে নাকাশিপাড়ার মেথুয়াডহরি রেলগেটের কাছে শনিবার রাত 9:30 নাগাদ আনিসুরদের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। 4 চাকার গাড়িতে তারা বাড়ি ফিরছিলেন। অভিযোগ, গাড়ি থামিয়ে প্রথমে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তারপর গাড়ি থেকে নামিয়ে তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয় বলে অভিযোগ। দুজনের দেহ ময়নাতদন্তের জন্য কল্যাণী এমসে নিয়ে যাওয়ার দাবি জানায় কংগ্রেস। সেই মতো রবিবার এমসে ময়নাতদন্ত হতে পারে। আনিসুরের পরিবারের অভিযোগ, জব্বারের নির্দেশ এবং পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কারণ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে এলাকায় আনিসুরদের জনপ্রিয়তা ক্রমে বাড়ছিল। জব্বার গোষ্ঠী কোণঠাসা হয়ে পড়েছিল। আনিসুরের স্ত্রী বলেন, ওরা বাজারে গিয়েছিলেন, রাতেই খবর পাই সব শেষ। এর পেছনে জুব্বারের হাত রয়েছে। নিহতের বোন রোকেয়া বলেন, জুব্বার জেলে থাকলেও বাইরে তার সাগরেদরা সক্রিয়। ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আনিসুর ও সুফিয়ানের মৃত্যুতে রাজ্য জুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শনিবার রাতেই জানান, সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে। এই হত্যাকাণ্ড তার ফসল। প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানান, এমন ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। হত্যাকাণ্ডের নিন্দা করেছেন তিনি। বাড়িতে ফ্রিজ আছে, টিভি আছে কিংবা মোটর বাইক রয়েছে, এই কারণেই কি এবার কেটে যাবে রেশন কার্ড? নতুন সরকার ক্ষমতায় আসার পর এমনই একটি দাবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। ফলে বিনামূল্যে রেশন পাওয়া নিয়ে অনেকের মধ্যেই তৈরি হয়েছে উদ্বেগ। কিন্তু এই দাবির সত্যতা কতটা? এখনও পর্যন্ত শুধুমাত্র বাড়িতে ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ বা মোটরবাইক থাকার কারণে রেশন কার্ড বাতিল করার কোনো সরকারি নির্দেশিকার কথা জানানো যায়নি। অর্থাৎ এই ধরনের সাধারণ গৃহস্থালির জিনিস থাকলেই খাদ্য সুরক্ষা থেকে বাদ পড়তে হবে এমন কোনো নিয়ম নেই। বর্তমানে রাজ্যে ডিজিটাল ব্যবস্থায় রেশন বন্টন করা হচ্ছে। বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে উপভোক্তারা রেশন সংগ্রহ করেন। এর পাশাপাশি প্রকৃত যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে আর্থিক সচ্ছলতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সাধারণভাবে কোনো পরিবারের আর্থিক অবস্থা যদি নির্দিষ্ট যোগ্যতার সীমার বাইরে চলে যায়, সেক্ষেত্রে রেশন সুবিধা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যেমন পরিবারের কারো সরকারি চাকরি থাকা এবং উল্লেখযোগ্য বেতন পাওয়া, বড় সম্পত্তি বা উচ্চ মূল্যের ব্যক্তিগত 4 চাকার গাড়ির মতো আর্থিক সক্ষমতার সূচক বিবেচনায় আসতে পারে। নিয়ম অনুযায়ী করদাতাদের ক্ষেত্রেও যোগ্যতা যাচাই করা হতে পারে। তবে এখানেই গুজবের সঙ্গে বাস্তবের পার্থক্য। একটি সাধারণ পরিবারের বাড়িতে ফ্রিজ বা টিভি রয়েছে কিংবা যাতায়াতের জন্য একটি মোটর বাইক রয়েছে, শুধুমাত্র এই তথ্যের ভিত্তিতে রেশন কার্ড বাতিল হবে এমন দাবি ঠিক নয়। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্কে রেশন কার্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি বিজ্ঞপ্তি যাচাই করা সবচেয়ে নিরাপদ। ফ্রিজ, টিভি বা বাইক আছে বলেই রেশন বন্ধ এমন কোনো নতুন নিয়মের খবর এখনও নেই। আজ 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে অ্যাকাউন্টে। জেনে নিন কারা পাবেন, কত টাকা পাবেন আর নিয়মে কি কি ছাড় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসে তুলনামূলকভাবে দেরি ঢুকছে টাকা। আগামীকাল সোমবার অর্থাৎ 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। বুধবারই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগস্টের টাকা এবার কিছুটা হলেও দেরিতে ঢুকতে শুরু করলো।
তবে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টেই প্রকল্পের 3,000 টাকা ঢুকবে বলেও নবান্ন সূত্রের খবর। জুলাইয়ের প্রথম সপ্তাহে টাকা ঢোকার পর আগস্টে দেরি হওয়ার রাজ্যের মহিলাদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। মুখ্যমন্ত্রী সেই সময় জানিয়েছিলেন যাচাইয়ের জন্য এবার টাকা দিতে দেরি, নতুন করে ভেরিফিকেশনের কথা বলায় সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ছড়িয়ে পড়েছিল। সেই বিভ্রান্তি কাটাতেই গত 12 আগস্ট বুধবার সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই সময়ে তিনি টাকা নিয়ে স্পষ্ট করে বার্তা দিয়েছেন, এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলে জানান তিনি। অগস্টে সকল মহিলা যে একই সঙ্গে টাকা পাবেন না তাও স্পষ্ট করে দিয়েছেন নবান্ন। গোটা মাস ধরেই অন্নপূর্ণা প্রকল্পের টাকা বিলি হবে বলেও নবান্ন সূত্রের খবর। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, এবার জেলা ধরে ধাপে ধাপে টাকা পাঠানো হবে প্রাপকদের অ্যাকাউন্টে, অর্থাৎ প্রথম পর্বে রাজ্যের সব মহিলারা একই সঙ্গে টাকা পাবেন না। তবে যোগ্য মহিলারা যে 3,000 টাকা পাবেন তা নিশ্চিত করে দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মনে করিয়ে দেন, যোগ্য দিদি বোন মায়েদের এই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দলের সংকল্পপত্রেই ছিল এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে। যারা দিব্যাঙ্গ ভাতা পান তারা এবার থেকে একই সঙ্গে দুটি প্রকল্পের টাকা পাবেন। আগস্ট থেকে বেড়ে হওয়া 1,500 টাকার ভাতা এবং অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা, অর্থাৎ এই দুই প্রকল্পের উপভোক্তা মহিলারা একসঙ্গে 4,500 টাকা পাবেন। দিব্যাঙ্গ ভাতার মতোই পিএম কিষাণ সম্মান নিধির প্রাপকদের ক্ষেত্রেও একই নিয়ম শিথিল করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই তালিকায় থাকা মহিলা উপভোক্তারাও একই সঙ্গে দুই প্রকল্পের টাকা পাবেন। যারা আগে 3,000 টাকার কম ভাতা পেতেন, যেমন বিধবা ভাতা যেখানে আগে 1,000 টাকা ছিল এখন 1,500 টাকা হয়েছে, তাদের অন্নপূর্ণা যোজনায় সরাসরি পুরো 3,000 টাকাই দেওয়া হবে। নিয়ম শিথিলের পেছনে সরকারের লক্ষ্য যাতে বেশি সংখ্যক মহিলা এই আর্থিক প্রকল্পের সুবিধা নিতে পারেন তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। টাকা কবে ঢুকবে, কারা পাবেন না, অভিযোগ জানানোর পোর্টাল অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত মানুষের মনে জমে থাকা প্রায় সব প্রশ্নেরই উত্তর এদিন এক বৈঠকে দিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে মহিলাদের নির্ধারিত সময়ের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে। নির্ধারিত সময়ে অর্থাৎ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা পাবেন, কিন্তু যোগ্য মহিলারাই টাকা পাবেন একাধিকবার, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রবিবার সকালে রামপুরহাটের 5 নম্বর ওয়ার্ডের হাটতলা পাড়ায় নিজের বাড়ির পার্টি অফিসে উদ্ধার হয় রাজ্যের 5 বারের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এলাকার মানুষের কাছে পরিচিত ছিলেন স্যার নামে, এলাকার মানুষ তাকে স্যার বলেই ডাকতেন। বাদিকের পাঞ্জাবিতে লাগানো থাকত ঋষি অরবিন্দের ছবি। ছাত্রাবস্থা থেকেই যুক্ত ছিলেন রাজনীতিতে, তৃণমূলের সঙ্গে যোগ। বিগত 25 বছর তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2001 সালে বামফ্রন্ট সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমবার রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন আশিস বন্দ্যোপাধ্যায়। 2006 সালের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে বামীদের দাপট থাকলেও রামপুরহাট আসন ধরে রাখতে সক্ষম হন তিনি। এরপর 2011 সালের বিধানসভা নির্বাচনেও জয় পান আশিস। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তিনি। অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পরে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া বীরভূম কোর কমিটির সদস্য ছিলেন। 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় যোগ দেন আশিস বন্দ্যোপাধ্যায়। 2016 সালের বিধানসভা নির্বাচনেও রামপুরহাট কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। পরবর্তীতে রাজ্যের কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলান। 2021 সালের বিধানসভা নির্বাচনেও রামপুরহাট থেকে জয়ী হন আশিস বন্দ্যোপাধ্যায় এবং এরপর বিধানসভার উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তবে 2026 সালে ধ্রুব সাহার কাছে হেরে যান। সম্প্রতি মমতার সঙ্গ ছেড়ে অনুব্রত মণ্ডলের মতোই যোগ দিয়েছিলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরে। তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি নিয়ে বিতর্ক। গতকালই গ্রেপ্তার হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। এরই মাঝে 2025 সালের ডিসেম্বর মাসে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি নিয়ে লাগাতার অভিযোগ তৈরি হয়। ওই সময়ে রামপুরহাটের বিধায়ক তিনি দুর্নীতির অভিযোগ সামনে আনেন। 4ই মে ফল প্রকাশের পরে বন্ধ করে দেওয়া হয় অথরিটি অফিস। প্রায় 20 দিন বন্ধ ছিল। নগরায়ণ দপ্তরের একটা অডিট টিম তারপর যায়, তদন্ত শুরু করে। নিজের সুইসাইড নোটে এই অথরিটির প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি।